আওয়ামী লীগের পরাজয়, ভারতের পরাজয়, ভারতের পরাজয়, আওয়ামী লীগের পরাজয়। তো এই যখন আওয়ামী লীগের এই চলে যাওয়ায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের দুঃশাসনটা উৎখাত হওয়া, এটা ভারত কোনোভাবেই গ্রহণ করে নিতে পারেনি। মানে শেখ হাসিনা যেহেতু ওখানে আছে, তাকে ব্যবহার করে বেশ কিছু প্রতি বিপ্লবের ষড়যন্ত্র তারা করছিল এবং এখনো করে যাচ্ছে। এটা কোনো স্বাভাবিক বন্যা নয়, এটা আসলে একটা ভারতের পানি আগ্রাসন, এটা একটা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ, যেটা তাদের পরাজয়ের মধ্য দিয়ে ঘটেছে। আমি সেই এটা একটা প্রতি বিপ্লবের একটা চেষ্টা, বাংলাদেশের সরকারকে স্থিতিশীলতা না দেয়া এবং দেশের মধ্যে নানা দিক দিয়ে তারা চেষ্টা করছে সরকারকে অন্যদিকে এই দুর্গত বন্যা, এই ভয়াবহ বন্যার জন্য ফাইট করছেন, যারা সারা দেশ থেকে ত্রাণ নিয়ে সেখানে গিয়েছেন, যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। আসলে আমরা বাংলাদেশে 54টি নদী ভারত থেকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। আমরা যদি এই নদীগুলোর অববাহিকা পুরো বেলটা দেখি, তাহলে দেখতে পাবো এর প্রত্যেকটা নদীতেই উজানে ভারত এক বা একাধিক বাঁধ দিয়েছে। তো বাঁধ দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো আন্তর্জাতিক আইন আছে উজানের নদীতে কিভাবে বাঁধ দিতে হয়। অন্তত ভাটির দেশের একটি অনুমতির প্রয়োজন আছে। কিন্তু আমরা দেখেছি যে ভারত যখন সেই ফারাক্কা বাঁধ দিয়েছে পাকিস্তান আমলে, তখনও বাংলাদেশের অনুমতি নেয়নি। আবার অন্যান্য যত বাঁধ সৃষ্টি করেছে, তারা কোনো বাঁধেই বাংলাদেশের অনুমতির প্রয়োজন বা তোয়াক্কা করেনি। একইভাবে এই পানি, আন্তর্জাতিক নদীর পানি প্রত্যাহার এবং ছেড়ে দেওয়ারও কিছু মানে আইন আছে, যে আপনি কতটুকু পানি প্রত্যাহার করতে পারবেন এবং কতটুকু পানি কখন কিভাবে ছাড়বেন, সে ব্যাপারেও একটি আইন আছে। কিন্তু ভারত কোনোদিনই এই আইনের তোয়াক্কা করেনি। তারা এই পানিটাকে তারা তাদের আগ্রাসন হিসেবে ব্যবহার করেছে সবসময়, যার ফলে আমরা দেখেছি তারা শুকনো মৌসুমে মানে তাদের ইচ্ছা মতো পানি প্রত্যাহার করে যেমন বাংলাদেশকে মরুকরণ করেছে, বাংলাদেশকে শুকিয়ে মেরেছে, ঠিক একইভাবে বর্ষা মৌসুমে তারা একবারে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মেরেছে। অর্থাৎ ভারতের এই যে পানির কূটনীতি, এটা আসলে মূলত একটা পানি আগ্রাসন, এটাকে তারা আগ্রাসন হিসেবে সবসময় ব্যবহার করেছে। এটা যে এখন করেছে তা না। এই মৌসুমের শুরুতে আপনি যদি দেখেন, আমাদের উত্তর মানে সিলেট অঞ্চল তারা একবার ডুবিয়ে দিয়েছে। তো আসলে এটা তাদের মানে স্বভাবসুলভ একটা মানে রেগুলার প্র্যাকটিসের মধ্যে আছে। যেহেতু আমাদের দেশের সরকার ছিল একটি নতজানু সরকার, যারা ভারতের আজ্ঞাবহ সরকার, ভারতের অনুগ্রহে বিনা বিচারে বিনা নির্বাচনে টানা 16 বছর ক্ষমতায় ছিল। সে কারণে তারা এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কখনোই জোরালো প্রতিবাদ করতে পারেনি। এই যে করতে পারেনি, এর পরে যখন আমরা দেখলাম যে একটা বাংলাদেশে একটা মানে বিশ্বের মধ্যে একটা নজিরবিহীন বিপ্লব ঘটে গেল জুলাই এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে, এই বিপ্লবের মধ্য দিয়ে সেই ভারতের চাপিয়ে দেয়া একটি নতজানু এবং সেবাদার সরকার, তারা যখন উৎখাত হয়ে ভারতে পালিয়ে গেল, এই পালিয়ে যাওয়াটা ভারত কোনোভাবে মেনে নিতে পারেনি। আপনাদের মনে থাকবে, আওয়ামী লীগ আমলের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অনেকদিন, আব্দুল মোমেন, তিনি একটা কথা বলেছিলেন যে ভারতের বিজয় বাংলাদেশের বিজয়, বাংলাদেশের বিজয় ভারতের বিজয়। আমার কাছে মনে হয়েছে এই কথাটা আসলে হওয়া উচিত, কথাটা যেটা সঠিক সেটা হলো যে আওয়ামী লীগের বিজয় ভারতের বিজয়, ভারতের বিজয় আওয়ামী লীগের বিজয়। আমরা এই প্রক্রিয়াটা এসে যখন আমরা জুলাইয়ের পরে এসে আমরা দেখলাম যে আওয়ামী লীগের পরাজয় ভারতের পরাজয়, ভারতের পরাজয় আওয়ামী লীগের পরাজয়। তো এই যখন আওয়ামী লীগের এই চলে যাওয়ায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের দুঃশাসনটা উৎখাত হওয়া, এটা ভারত কোনোভাবেই গ্রহণ করে নিতে পারেনি। এই গ্রহণ করে নিতে না পারার প্রধান কারণ হলো যে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে পুরোপুরি একটা প্লেটে করে ভারতের হাতে তুলে দিয়েছিল, ভারত কেকের মতো করে তুলে দিয়েছিল। ভারত পিস পিস করে তার যখন যেখানে খুশি যেভাবে খুশি সে কেটে কেটে খেয়েছে। তো এবং সারা বাংলাদেশের মধ্যে ভারত যে নেটওয়ার্ক তৈরি করেছে, তার যে স্বার্থ উদ্ধার করেছে, এইটা নিয়ে সে মানে অনিশ্চিত হয়ে পড়েছে, যার ফলে তার মাথা মানে একটা এটা কি বলছে কিছু এলোমেলো কাজ করছিল। এবং তার ফলে আমরা দেখতে পেলাম যে খুব দ্রুতই
তারা কিছু মানে শেখ হাসিনা যেহেতু ওখানে আছে তাকে ব্যবহার করে বেশ কিছু প্রতি বিপ্লবের ষড়যন্ত্র তারা করছিল এবং এখনো করে যাচ্ছে। তার মধ্যে আমরা দেখেছি যে বিচারকদের দিয়ে একটা জুডিশিয়াল কুয়ের একটা চেষ্টা আমরা দেখেছি। 15ই আগস্ট একটা কুয়ের চেষ্টা দেখেছি। তার পরবর্তীকালে আমরা দেখলাম যে এই যে সরকারি কর্মচারী বিগত আপনার 15 বছরে যে সমস্ত সরকারি কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছে, এরা একেবারে চিহ্নিতভাবে দলীয় ক্যাডারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা আসলে মানে সরকারি চাকরিতে গেলেও তারা সেখানে অ্যাক্ট করতো প্রশাসন লীগ নামে। তো সেই গোষ্ঠীগুলো যারা 16 বছরের সমস্ত দাবি দাওয়া নিয়ে এসে 16 দিনে পূরণ করার মতো করে তারা সরকারের কাজে অসহযোগিতা শুরু করে দিয়েছে। এটা তারা এখনো বড় মানে চলমান তাদের এই প্রক্রিয়াটা রয়েছে। তো এই যে মানে নানা রকম ভাবে প্রতি বিপ্লব সৃষ্টি করে আবার সেই পুরনো দিনকে ফিরিয়ে আনা, তাদের সেই দুঃশাসনকে ফিরিয়ে আনা এবং বাঙালির জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য যে নানামুখী ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের একটি অংশ হলো এই পানি আগ্রাসন। আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি যে আন্তর্জাতিক আইন মানে আইন অনুযায়ী উজানের দেশ থেকে পানি ছেড়ে দেওয়ার কিছু নিয়ম আছে। প্রথমত হলো এই যে আপনি যখন পানি ছাড়বেন, আপনি ভাটির দেশকে জানাবেন যে আপনি এই পানিটা আপনাকে আমি ছাড়ছি, তুমি এটার ব্যাপারে সতর্ক থাকো বা সচেতন হও বা পদক্ষেপ গ্রহণ করো। একইভাবে আপনি কখনোই একবারে এত পরিমাণ পানি ছাড়তে পারবেন না যে পরিমাণ পানিতে ভাটির দেশের ভয়াবহ ক্ষতি হয়। কারণ আপনি পানি আটকে আপনার প্রয়োজনে ব্যবহার করেছেন, এখন আপনি সবটা ছেড়ে দিয়ে আপনি আমাকে ভাসিয়ে দেবেন, এটা তো হতে পারে না। কিন্তু ভারত আমরা দেখতে পেলাম তারা সমস্ত পানি ছেড়ে দিয়েছে। এটা আসলে তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে যে তারা বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যে মানে তাদের যে পরাজয় ঘটেছে, এই পরাজয়ের একটা প্রতিশোধমূলক পদক্ষেপ। এটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই এটাকে মানে এই বন্যাটাকে পানি আগ্রাসন হিসেবে চিহ্নিত করেছে। তো কাজেই আমরা যদি এটা দেখতে পাই, তারা এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নাই। আপনি আজকে দেখেন যে ভারত বাংলাদেশের সংখ্যা এই নির্বাচন মানে আওয়ামী লীগের উৎখাতের পরে এখানে যে সমস্ত আওয়ামী লীগের মানে সংখ্যালঘু আওয়ামী লীগের, আমি সংখ্যালঘু শব্দটা বলি না, আমার মনে হয় গৌতম দাদা অনেক সুন্দর করে এই কথাগুলো বলেছে যে যে সমস্ত আওয়ামী লীগের এখানে মানে জুলুম করেছে মানুষের উপরে, তাদের উপরে যখন আগ্রাসন গিয়েছে বা তাদের উপরে যখন একটা পাল্টা হামলা হয়েছে, তখন ভারত এটার উপরে চরমভাবে মানে রিয়াক্ট করেছে। ভারতীয় মিডিয়া, এমনকি মোদি, অমিত শাহ, ভারতের সমস্ত রাজনৈতিক দল এটা নিয়ে কথা বলেছে, সমস্ত বুদ্ধিজীবীরা কথা বলেছে। কিন্তু আজকে ভারতীয় পানি ছেড়ে দেওয়ার কারণে আপনার এই যে জেলাগুলোতে অন্তত 10 লক্ষ মানে হিন্দু সম্প্রদায়ের লোক তারা নিঃস্ব হয়ে গেছে, তাদের ফসল নিঃস্ব হয়ে গেছে, তাদের ঘরবাড়ি নিঃস্ব হয়ে গেছে, তাদের মন্দির নিঃস্ব হয়ে গেছে, তাদের দেবদেবীগুলো ভেসে গেছে। ভারত কিন্তু এখন এই বিষয় নিয়ে কথা বলছে না। যে এই ঘটনাটা যদি রাজনৈতিক কারণে ঘটতো, তাহলে দেখতেন ভারত আজকে কোথায় এই ইস্যুটা নিয়ে মানে আন্তর্জাতিক মহলে এবং বাংলাদেশের উপরে কি ভয়াবহ ধরনের তারা আগ্রাসন নিত। তো এই বিষয়টা আসলে আমরা যেটা চিন্তা করি যে এটা কোনো স্বাভাবিক বন্যা নয়, এটা আসলে একটা ভারতের পানি আগ্রাসন, এটা একটা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ, যেটা তাদের পরাজয়ের মধ্য দিয়ে ঘটেছে। আমি সেই এটা একটা প্রতি বিপ্লবের একটা চেষ্টা, বাংলাদেশের সরকারকে স্থিতিশীলতা না দেয়া এবং দেশের মধ্যে নানা দিক দিয়ে তারা চেষ্টা করছে সরকারকে অন্যদিকে ব্যস্ত রাখা। অর্থাৎ বন্যা নিয়ে এখন দেখেন সমস্ত সরকারের যে অর্গানগুলো এখন দরকার ছিল সরকারটাকে গুছিয়ে নেয়া, সরকারের বিভিন্ন জায়গায় পরিবর্তন করা, যে সমস্ত জায়গায় তাদের নিযুক্ত লোক, তাদের সেবা দাস, তাদের এজেন্টরা বসে আছে, সেই সমস্ত জায়গায় থেকে পরিবর্তন করে প্রকৃত দেশপ্রেমিক, সৎ এবং যোগ্য লোকদেরকে নিয়ে আসা, যাদেরকে সরিয়ে রেখে দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। আনুগত্য মানে এখন আগে নিয়োগ দেওয়া হতো কোথায়, বড় বড় পোস্টে নিয়োগ দেওয়া হতো। বাংলাদেশে মানে মানুষের মধ্যে আলোচনা হলো যে ওদের এম্বাসি থেকে বলা হতো গুরুত্বপূর্ণ পোস্টে কে কোথায় যাবে। তো সেই জায়গা থেকে যখন এই পরিবর্তনের কাজটি এই সরকার করছিল, তখন সরকারকে অন্যদিকে ব্যস্ত রাখার জন্য নানামুখী একটা ষড়যন্ত্রের অংশ হলো এই পানি আগ্রাসন।